হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি জুডিথ রাইটের লেখা হান্টিং স্নেক এই কবিতার উত্তর পর্ব নিয়ে। চলো প্রথমে দেখে নেওয়া যাক টেক্সট বেসড কোশ্চেনগুলি। প্রথমে চলো আসি এক্সারসাইজ 1-এ। বলা হয়েছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো এখানে অল্টারনেটিভস কথাটি ব্যবহার করা হয়েছে, মানে কতগুলি অপশন এখানে দেওয়া রয়েছে, তো সেখান থেকে রাইট ফর্মটি চুজ করে আমাকে টিক দিতে হবে, তাই না? বা সঠিকটি টিক দিতে হবে। দ্য পোয়েট ওয়াজ সান ওয়ার্মড আন্ডার দ্য জেন্টেলেস্ট স্কাই। এবার দেখো কবিতার লাইন যদি তুমি দেখো তো ওখানে অটাম কথাটি লেখা ছিল। দেখো সান ওয়ার্মড বলা হয়েছে সূর্যের রোদে তপ্ত, বলা হয়েছে কি দ্য জেন্টেলেস্ট স্কাই সব থেকে শান্ততম আকাশ। দেখো অটাম, ওখানে অটাম কথাটি ছিল, তাই না? দেখো প্রসঙ্গত এখানে জানিয়ে রাখি জেন্টিলেস্ট কথাটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয়েছে। আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রির আগে দা ইউজ হয়। প্রসঙ্গত তোমাদের একটু জানিয়ে রাখি কনসোনেন্টের আগে টিএইচ যদি বসে উচ্চারিত হয় দা, এবং ভাওয়েল এ ই আই ও ইউ এর পূর্বে যদি টিএইচ বসে উচ্চারিত হবে দি হিসেবে। ওকে, তো এখানে ছিল অটাম, অটামটি হবে আমাদের অ্যান্সার। কবিতাটি খোলো, দেখো ওখানে অটামই লেখা রয়েছে, দেখতে পাবে। দেখো বলা আছে কি অটামের শান্ততম আকাশতলে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটি দেখা যাক। 2 নম্বর কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে দ্য কালার অফ দ্য স্নেক ওয়াজ, স্নেকের বা সাপের রং কেমন ছিল। দেখো টেক্সটটিতে যদি তোমরা যদি খেয়াল করো বা দেখে থাকো তাহলে দেখবে ওখানে ব্ল্যাক কথাটি লেখা ছিল। আসা যাক 3 নম্বর কোশ্চেনে দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ, সাপের জিভটি কেমন ছিল। দেখো উত্তর ছিল ওখানটায় ফ্লিকারিং, লক লক করছিল। দ্য টাং মানে কি জিভ, সাপের জিভটি ওখানে লক লক করছিল, তাই না? লক লক কেন করছিল? করছিল এই কারণেই সাপটি শিকার খুঁজছিল, ঠিক আছে? আর শিকার না খুঁজলেও সাপের একটা ন্যাচারাল ফিনোমেনার মধ্যে পড়ে যে ওরা সবসময় জিভ বার করে, অর্থাৎ জিভের সাহায্যে বাতাস থেকে গন্ধ নেয়, গন্ধ নিয়ে বোঝে কি সামনে কি অবজেক্ট রয়েছে সেটি তারা বুঝতে পারে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দ্য শেপ অফ দ্য স্নেক স্কেল ওয়াজ লাইক, অর্থাৎ দেখো সাপের যে আঁশ, সে আঁশের যে গঠন বা ফর্মেশন বা ফর্মটা কেমন ছিল। দেখো কবিতা যদি তোমরা খেয়াল করো তো ওখানে ডায়মন্ড কথাটি লেখা ছিল, অর্থাৎ হীরার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে সাপের শরীরের আঁশের সঙ্গে, বুঝতে পারলে? শেপ বলা হয়েছে আকার বা গঠন, ঠিক আছে? চলো 5 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ, কবির মত অনুযায়ী সাপের যে ইচ্ছে বা লক্ষ্য, ঠিক আছে, সেটা কি ছিল। এখানে ইন্টেন্ট মানে হচ্ছে লক্ষ্য, বুঝতে পারলে? লক্ষ্য ছিল ফিয়ার্স, খুব হিংস্র, বোঝা গেল? অ্যাকর্ডিং টু পোয়েট দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ ফিয়ার্স। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দ্য স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু, দেখো স্নেকটি অবশেষে কোথায় অদৃশ্য হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার্ড কথার অর্থ হলো অদৃশ্য হয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে যাওয়া বা দৃষ্টির বাইরে চলে যাওয়া, বুঝতে পারলে? ডিসঅ্যাপিয়ার্ড ইনটু এখানে হবে গ্র্যাস, যেহেতু সাপটি ঘাসের মধ্যে দিয়েই যাচ্ছিল। তোমরা যদি টেক্সটটা পড়ে থাকো তো দেখে থাকবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আসা যাক এক্সারসাইজ 2-তে। দেখো এখানে ডেসক্রিপটিভ দুটি কোশ্চেন দেওয়া হয়েছে, তো চলো সেগুলি দেখা যাক। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, বলা হয়েছে 25 ওয়ার্ডসের মধ্যে উত্তরটি করতে বলা হয়েছে, বুঝলে? চলো 1 নম্বর কোশ্চেনটি দেখে নিই। হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস, ঘাসের মধ্যে দিয়ে যাওয়ার অত অবস্থায় সাপটিকে কেমন দেখতে লাগছিল, অর্থাৎ সাপের যে অ্যাপিয়ারেন্স, বুঝতে পারলে? সেটিকে এখানে লিখতে বলেছে। অ্যাজ দ্য স্নেক ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস ইজ ইটস হেড ওয়াজ ডাউন অ্যান্ড টাং ফ্লিকারিং, দেখো ঘাসের মধ্যে দিয়ে যাওয়ার অত অবস্থায় সাপের মাথাটি ছিল নিচের দিকে এবং জিভটি লক লক করছিল। উইথ সানলাইট অন ইট, সূর্যের লাইট তার শরীরে পড়ছিল। দ্য স্কেল গ্লেজড লাইক ডায়মন্ডস, সূর্যের আলোয়
সাপের যে আঁশ, শরীরের যে আঁশ রয়েছে সেই আঁশটি ডায়মন্ডের মতো অর্থাৎ হীরের মতো চকচক করছিল বা দীপ্ত ছিল। ওকে, এখানে উজ্জ্বলটাকে বোঝাতে গ্লেজ কথাটাকে ইউজ করা হয়েছে। সরি, বিসাইডস এছাড়াও ইট অ্যাপিয়ার ডার্ক কোল্ড স্প্লেন্ডিড। দেখো কবি কিন্তু এই যে আগেরগুলি বলতে মাথা নিচু অবস্থায় ছিল, জিভ লক লক করছিল, হীরের মতো চকচক করছিল, এইগুলি ছাড়াও কবি কিন্তু এখানে 3টি অ্যাডজেক্টিভ ইউজ করেছেন। কী কী অ্যাডজেক্টিভ? ডার্ক, কোল্ড এবং স্প্লেন্ডিড। এর বাংলাগুলো মানেগুলি জেনে নিলে ব্যাপারটি ক্লিয়ার হবে। ডার্ক মানে অপকারী, কোল্ড মানে কি না, তো ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। দেখো ভয়ঙ্কর এবং নিষ্ঠুর এবং অপকারী হওয়া সত্ত্বেও কবির চোখে কবি কিন্তু দেখেছেন কি সাপটিকে চমৎকার বর্ণনা করেছেন, ঠিক আছে, বা মাধুর্যপূর্ণ। সাপটিকে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, ওই জন্য কবি স্প্লেন্ডিড কথাটিকেও ব্যবহার করেন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন্স ডু? কবি এবং কবির যে সঙ্গিনী কী করলেন? হোয়েন দ্য স্নেক ওয়াজ গন, অর্থাৎ সাপটি চলে যাওয়ার পর কবি এবং কবির সঙ্গিনী কী করলেন এটি জানতে চাওয়া হয়েছে। চলো দেখে নেওয়া যাক। হোয়েন দ্য স্নেক ওয়াজ গন, এখানে ওয়াজের জায়গায় তোমরা হ্যাড বসিয়ে নাও, তাহলে মানে এটা ক্লিয়ার হয়ে যাবে। হোয়েন দ্য স্নেক হ্যাড গন, অর্থাৎ সাপটি যখন চলে গেল, দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন্স টুক আ ডিপার ব্রিথ অফ দ্য ডে। দেখো দিনের সবথেকে দীর্ঘতম শ্বাস নিলেন। এর আগে আমরা দেখেছি কবিতায় যে সাপটিকে দেখার পর কবি কী হয়েছিলেন? ফ্রোজ হয়ে গেছিলেন, স্থির হয়ে গেছিলেন, থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন। এবার চলে যাওয়ার পর একটু স্বস্তি পেলেন। স্বস্তি পাওয়ার পর কী হয়েছে? দীর্ঘতম শ্বাস নিলেন। ওই জন্য ডিপার ব্রেথ অফ দ্য ডে বলা হয়েছে, দিনের। ওকে, দে লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন। দে বলতে এখানে কবি এবং কবির সঙ্গিনীকে বোঝানো হয়েছে। তারা একে অপরের দিকে তাকালেন এবং চলে গেলেন। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এক্সারসাইজ 3তে চলো যাই। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমন লেখো। দেখো প্রথম কোশ্চেনটা আমরা দেখি, হাউ হ্যাপি উই আর হেয়ার। দেখো নোট অফ এক্সক্লেমেশন সাইন দেওয়া রয়েছে বা নোট অফ এক্সক্লেমেশন সাইন দেওয়া রয়েছে বা বিস্ময়বোধক চিহ্ন এখানে ব্যবহার করা হয়েছে। আর করতে দেওয়া হয়েছে কি? চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্যে তোমাকে রূপান্তরিত করতে দেওয়া হয়েছে বা দিয়েছে। দেখো হাউ হ্যাপি উই আর হেয়ার। দেখো হাউ হ্যাপি অর্থাৎ কত সুখী আমরা এখানে। দেখো এখানে হ্যাপিনেসের যে তীব্রতা সেটাকে বোঝাতে হাউ কথাটাকে ব্যবহার করা হয়েছে। তো এটাকে যদি আমরা অ্যাসার্টিভে কনভার্ট করি তাহলে করতে হবে উই আর ভেরি হ্যাপি হেয়ার। দেখো HOW হাউ, এই শব্দটা পরিবর্তন করতে হয়েছে বা করতে হলো ভেরিতে, VERY, ভেরি শব্দতে। ওকে, দেখো তাহলে হাউ এই শব্দটি চেঞ্জ হয়ে হলো ভেরিতে, অর্থাৎ উই আর ভেরি হ্যাপি হেয়ার। ওকে, এটা করতে হবে। চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। এভরিবডি নোজ দ্য নেম অফ ট্যাগোর। প্রত্যেকেই ট্যাগোরের নাম অর্থাৎ রবি ঠাকুরের নাম জানে। দেখো এভরিবডি বলা হয়েছে, সাবজেক্ট এখানে সিঙ্গুলার, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত করা আছে, নোজ। তোমাকে পরিবর্তন করতে দেওয়া হয়েছে কিসে বা করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্নবোধক বাক্যে। দেখো গিভেন কোশ্চেনটি দেখো পজিটিভে রয়েছে, অ্যাসার্টিভে রয়েছে। ওকে, এবার তোমাকে করতে দিয়েছে ইন্টারোগেটিভে করতে গেলে আমাকে দেখো একটা নেগেটিভ নিয়ে আসতে হবে। বা দেখো চলো অ্যান্সারটি করে দেখি। হু ডাজ নট নো দ্য নেম অফ ট্যাগোর। দেখো ডাজের পর নট ইউজ করেছি, কে জানে না রবি ঠাকুরের নাম বা ট্যাগোরের নাম। উত্তর আসবে বা অ্যান্সার আসবে এভরিবডি নোজ দ্য নেম অফ ট্যাগোর। বুঝতে পারলে? দেখো পজিটিভে থাকলে কোশ্চেন আমাদেরকে নেগেটিভে করতে হবে। চলো অন্য একটা এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটি তোমাদেরকে ভালোভাবে উপলব্ধি করাতে পারবো। ভালো করে শোনো, আমি বলছি 1 নম্বর সেন্টেন্স, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্বিতীয় বাক্য আমরা নেব, চলো নিই, এভরিবডি নোজ ইট, প্রত্যেক এটা জানে। তার কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, প্রত্যেক এটা জানে। তোমাকে যদি বলা হয় এটা তুমি এই দুটি বাক্যকে নিয়ে তুমি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করো, তা তোমাকে করতে হবে হু ডাজ নট নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কে জানে না যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? অ্যান্সার আসবে এভরিবডি নোজ। তাহলে আশা করি বুঝতে পেরেছ। পজিটিভে থাকলে আমাদেরকে নেগেটিভে কিন্তু
করতে হবে, আবার নেগেটিভ থাকলে পজিটিভে করতে হবে, জাস্ট উল্টে দিতে হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে করতে হবে। চলো পরের কোশ্চেনটি দেখে নিই। দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল। দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে, এখানে তোমাকে করতে দিয়েছে কিসে না, তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করতে দিয়েছে। খেয়াল করো, আমরা আগের সেন্টেন্সে দেখলাম কি, হাউ হ্যাপি উই আর হেয়ার। দেখো এখানে এক্সারসাইজ 3-তে দেখলাম, এতে এ নম্বরের কোশ্চেন দেখলাম কি না, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে, সরি তোমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেওয়া রয়েছে, তোমাকে করতে দিয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ঠিক দেখো এখানে হাউ দিয়েছিল, হাউটাকে তুমি কনভার্ট করেছো কি সে ভেরিতে, ঠিক একইভাবে এখানে কিন্তু অ্যাসার্টিভে দিয়ে দিয়েছে, তোমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে দিয়েছে। তাহলে দেখো ভেরি কথাটা ইউজ হয়ে আছে কোশ্চেনে, তাই দেখো আমরা চেঞ্জ করেছি কিসে, হাউ বিউটিফুল দ্য পেন্টিং ইজ, এরপরে নোট অফ এক্সক্লামেশন শাইন ইউজ করেছি, দ্য হাউ বিউটিফুল দ্য পেন্টিং ইজ। দেখো ভেরি এই কথাটা চেঞ্জ হয়ে গেল কিসে, হাউ, এইচ ও ডাব্লু, হাউ এই শব্দে। সরি, চলো পরের কোশ্চেনে আমরা যাই। ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। দেখো কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে, তোমাকে করতে দিয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করলে বাক্যটি কী হবে, উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। আমরা কিন্তু কখনো আমাদের শৈশবের দিনগুলি বলতে পারি না। দেখো নেভার নেগেটিভ ইউজ করেছে, বুঝতে পারলে, কিন্তু কোশ্চেন দেখো পজিটিভে করা হয়েছে, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। দেখো এই বাক্যের মধ্যে কোথাও কিন্তু নেগেটিভ নেই বা নাবাচক নেই, আছে নেই। দেখো তোমাকে নেগেটিভে করতে হবে, উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ। দেখো নেভার কথাটাই হচ্ছে নেগেটিভ শব্দ। চলো পরের কোশ্চেন দেখে নিই। আসা যাক এক্সারসাইজ 4-এ, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। অর্থাৎ যেমন তোমাকে করতে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক তেমনভাবে তুমি লেখো। উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ। দেখো প্রাউড কথাটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। আমরা জানি কি পার্টস অফ স্পিচ কটি রয়েছে 8টি, তাই না? কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই তো? তো এই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে প্রাউড হলো অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে, তাই না? তো বলেছে কি ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড। তো প্রাউডের নাউন ফর্ম আমরা কি জানি, প্রাইড, তাই তো? দেখো উই আর বলা হয়েছে প্রাউড, দেখো অ্যাডজেক্টিভের আগে বি ভার্ব ইউজ করেছি, এবং একটু আগে একটা এক্সাম্পল তোমাদের বললাম, তাই না? দেখো উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। দেখো উই টেক ভার্ব ইউজ করেছি, দিয়ে প্রাউডের নাউন ফর্ম প্রাইড ইউজ করেছি, উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। আমাদের ঐতিহ্য নিয়ে আমরা গর্বিত বা গর্ববোধ করি। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের এক্সাম্পলে যাই। উই শুড হ্যাভ সিম্পাথি ফর দ্য পোর। দেখো সিম্পাথি নাউন ফর্ম, নাউনের মধ্যে পড়ে, তো এই সিম্পাথি এই শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সিম্পাথেটিক। দেখো উই শুড বি সিম্পাথেটিক টু দ্য পোর। দেখো সিম্পাথেটিক ইউজ করেছি, তার আগে বি ভার্বের একটা রূপ ইউজ করেছি। মনে রাখবে অ্যাডজেক্টিভের আগে বি ভার্বের রূপ ইউজ হয়। দেখো উই শুড বি সিম্পাথেটিক টু দ্য পোর, মানে গরিবদের প্রতি আমাদের সহানুভূতি সম্পন্ন হওয়া উচিত। দেখো 6 নম্বর কোশ্চেনে যাই বা পরের কোশ্চেনে যাই। দেখো হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার। দেখো তার যে পরিশ্রম, তার সফলতা এসেছে কোত্থেকে, তার পরিশ্রমের জন্যই। দেখো ইউজ দ্য ভার্ব ফর্ম অফ লেবার। লেবার এই শব্দটির ভার্ব ফর্ম ব্যবহার করতে তোমাদেরকে বলেছে। দেখো হি লেবার্ড টু বি সাকসেসফুল, অর্থাৎ সফল হওয়ার জন্যই সে শ্রম করেছিল বা পরিশ্রম দিয়েছিল। ওকে, তাহলে পরের কোশ্চেনে যাই। দ্য সং অফ নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট। দেখো সুইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো ইউজ অ্যাডভার্ব ফর্ম অফ সুইট। দেখো আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়, কিন্তু মনে রাখবে নাউনের সঙ্গে এলয় যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিই তোমাদের। টাইম, TIME, টাইম হচ্ছে নাউন, এর সঙ্গে যদি আমরা এলয় যুক্ত করি তাহলে টাইমলি হবে, আর টাইমলি কথাটা অ্যাডজেক্টিভ নট অ্যাডভার্ব। ওই জন্য আমরা ইন টাইম কথাটা ব্যবহার করি বাক্যের মধ্যে, টাইমলি কথাটা কিন্তু হবে না। বুঝতে পারলে কেন হয় না? এই কারণেই হয় না। চলো কোশ্চেনটি দেখে নিই। দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট। তোমাকে এখানে সুইট এই শব্দের অ্যাডভার্ব ইউজ করতে বলেছে।
তো এটাকে করতে গেলে কী হবে, দ্য নাইটিঙ্গেল সিংস সুইটলি, নাইটিঙ্গেল খুব মিষ্টি গান করে। দেখো সুইটলি অ্যাডভার্ব ফর্ম। আসা যাক এক্সারসাইজ 5-এ। দেখো এক্সারসাইজ 5-এ নৌকাডুবি সম্পর্কে একটি রিপোর্ট লিখতে বলা হয়েছে, সংবাদপত্রতে একটি রিপোর্ট লিখতে বলা হয়েছে বা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। আমি যখন পরের ভিডিওতে যখন রিপোর্ট সম্পর্কে তোমাদের জানাবো তথ্য, কীভাবে লিখতে হয়, নিয়ম ইত্যাদি, তো সেগুলি যখন লেখাবো বা বোঝাবো তখন তোমাদেরকে এই টপিকটি সম্পর্কে লিখিয়ে বা বুঝিয়ে আমি বলে দেবো, ঠিক আছে, কীভাবে লিখতে হয়। তাই এই পর্বে আমি এটা স্কিপ করে গিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক দিও, দিয়ে সাথেই থেকো। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।